দুর্দান্ত পারফর্ম করলেও টি-20 ফরম্যাটে তার ব্যাটিংটা খুব একটা মানানসই আসলে হচ্ছে না। তাকে টি-20 ফরম্যাটেও ক্যাপ্টেন আসলে করা হলো। এর কারণ একটা ছিল যে হাথুরু সিং এমন একজনকে ক্যাপ্টেন হিসেবে চাইছিলেন যে তার সব কথা আসলে শুনবে। হাথুরু সিং যা বলবেন সব কথা আসলে আমি যখন দেখেছি যে আমার পিছনে সাকিব আছে, আব্দুল রাজ্জাক আছে, দেখা যাচ্ছে যে আমি লং সময় খেলেছি বাংলাদেশে, তাই এখন দেখা যাচ্ছে যে আমার তো বেটার এরা দিতে পারবে, তা আমি ইচ্ছা করে কিন্তু সরে গেছি। এখন ওরা যদি ওই ধরনের লিটন দাস একদিন খেলে দিলেই হবে, ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষ করেই দেশে ফিরে দুঃসংবাদ পেলেন ক্যাপ্টেন শান্ত। দর্শক বন্ধুরা, ক্যাপ্টেন শান্তকে নিয়ে জেগেছিল নানা প্রশ্ন। শান্ত কি টি-20 ক্রিকেট খেলার মতো যোগ্যতা রাখে? দর্শক বন্ধুরা, যেখানে তাকে 3 ফরম্যাটে ক্যাপ্টেন বানানো হয়েছিল, আর তাকে ক্যাপ্টেন বানানোর মূল কারণ হচ্ছে কোচ চান্দিকা হাথুরু সিংয়ে। দর্শক বন্ধুরা, হাথুরুর পছন্দেই ক্যাপ্টেন হয়েছিলেন শান্ত। তবে শেষ পর্যন্ত টি-20 ফরম্যাট থেকে বিদায় নিতে চলেছেন ক্যাপ্টেন শান্ত। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত মিরাজ হতে পারবেন সেখানকার ভরসাই? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ফাহিম রহমান স্যার বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন, এবং সেই সাথে অন্যদিকে সাকিব শান্তরা টি-20 ফরম্যাটে না পারলে তাদেরকে বাদ দিয়ে নতুন যে কাউকে অন্তর্ভুক্ত করার জন্য বেশ কিছু বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তবে কি শেষ পর্যন্ত মিরাজি হচ্ছেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন? 2023 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পরপর যখন সাকিব আল হাসান ইনজুরিতে পড়ে গেল, তখন ইন্টারিম ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাজমুল শান্ত। এবং শান্তর নেতৃত্বে যখন নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ একটা ওয়ানডে একটা টি-20 জিতলো, তখন আসলে হাথুরু সিং তার ভূয়সী প্রশংসা করলেন এবং বললেন যে 3 ফরম্যাটেই লম্বা সময়ের জন্য আসলে ক্যাপ্টেন করা উচিত নাজমুল শান্তকে। হাথুরু সিং যে পরামর্শ দিয়েছিলেন বা তার যে চাওয়াটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা সাথে সাথে লুফে নেয় এবং 3 ফরম্যাটেই অধিনায়ক করে ফেলা হয় নাজমুল শান্তকে। তো তখন থেকেই আসলে প্রশ্নটা ছিল যে 3 ফরম্যাটেই আসলে নাজমুল শান্ত ক্যাপ্টেন হওয়ার যোগ্য কিনা, স্পেশালি টি-20 ফরম্যাটে যেখানে তার ব্যাটিংটাই আসলে প্রশ্নবিদ্ধ। তিনি আসলে টেস্টে দারুণ পারফর্ম করেছেন বা ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করলেও টি-20 ফরম্যাটে তার ব্যাটিংটা খুব একটা মানানসই আসলে হচ্ছে না। তাকে টি-20 ফরম্যাটেও ক্যাপ্টেন আসলে করা হলো। এর কারণ একটা ছিল যে হাথুরু সিং এমন একজনকে ক্যাপ্টেন হিসেবে চাইছিলেন যে তার সব কথা আসলে শুনবে। হাথুরু সিং যা বলবেন সব কথা আসলে সে মেনে নেবে, এবং নাজমুল শান্তকে তার আসলে তেমনই মনে হয়েছে। এবং এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, কারণ বিশ্বকাপ চলাকালে হাথুরু সিংকে দেখা গেছে শুধুমাত্র নাজমুল শান্তর সাথে এই সলা পরামর্শ করতে, আলোচনা করতে, অন্য কারোর সাথে সেভাবে করে তিনি আসলে আলোচনা করেননি। এবং সাকিব আল হাসান তিনি আসলে এটা একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আগে যেরকম বাংলাদেশ টিমের ভেতরে একটা লিডারশিপ গ্রুপ থাকতো, এখন আর সেরকম লিডারশিপ গ্রুপ বলতে গেলে নেই। শুধুমাত্র কোচ এবং ক্যাপ্টেন মিলেই সলা পরামর্শ করেছেন এবং দুজনে মিলে গেম প্ল্যান ঠিক করেছেন। তারা মিলেই সব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্তগুলো নিয়েছেন। টসের পরে কি সিদ্ধান্ত হবে সেটাও আসলে কোচ আর ক্যাপ্টেনেরই ছিল। যেমন ভারতের বিপক্ষে টসে জিতে বাংলাদেশ যে আগে ফিল্ডিং করার ডিসিশন নিল, সেটাও শুধুমাত্র কোচ আর ক্যাপ্টেনেরই ছিল। তো শান্তর যে ব্যাটিংটা, সেই ব্যাটিংটার কথা যদি বলি, এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বিপক্ষে 40 এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 41 রানের দুটো ইনিংস নাজমুল হোসেন শান্ত আসলে খেলেছেন, কিন্তু দুটো ইনিংসে সত্যিকার অর্থে অকার্যকর, মানে কোনো কাজে আসলে আসেনি, কোনো কাজে আসলে লাগেনি। এবং তার যে ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ওভারঅল যদি আমরা ক্যারিয়ারের কথা বলি, এখন পর্যন্ত প্রায় 46টা ম্যাচের মতো খেলে ফেলেছেন, 900-র মতো রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট 107, যেটা আসলে বর্তমান সময় টি-20 ক্রিকেটে অনুপযোগী, এটা কোনোভাবেই আসলে উপযোগী না। টপ অর্ডার ব্যাটাররা টি-20তে যেভাবে, যে স্টাইলে, যে এগ্রেশনে ব্যাট করে থাকে, পাওয়ার প্লে যেভাবে করে কাজে লাগায়, নাজমুল শান্ত আসলে সেভাবে করতে পারছেন না। এবং সেটা দিনের পর দিন, একের পর এক ম্যাচে এই ঘটনাটা আসলে ঘটছে। সো ওই দুটো ম্যাচে তিনি রান করেছেন ঠিকই, এছাড়া নেপালের বিপক্ষে 4, নেদারল্যান্ডসের বিপক্ষে 1, সাউথ আফ্রিকার বিপক্ষে 14, শ্রীলঙ্কার বিপক্ষে 7 রান, আফগানিস্তানের বিপক্ষে 5 রানের ইনিংস তিনি আসলে খেলেছেন, রান করতে ব্যর্থ হয়েছেন। ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে 0, এছাড়া ইউএস এর বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচে 36 রানের একটা ইনিংস খেলেছেন। সো ওভারঅল এই যে তার ব্যাটিং পারফরমেন্স, সেই ব্যাটিং পারফরমেন্স দিয়ে আসলে তার প্লেইং 11-এ থাকাটাই মুশকিল। সেখানে অধিনায়কত্ব তিনি আসলে কেমন করে করবেন? ওয়ানডেতে করতে পারেন, টেস্টে করতে পারেন, কিন্তু টি-20 ফরম্যাটে তিনি আসলে কিভাবে করে করবেন, সেটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ভাবতে শুরু করেছে যে কাকে আসলে টি-20-র অধিনায়কত্ব দেওয়া যায়। তো সেক্ষেত্রে অনেকগুলো নাম আসলে রয়েছে। ইনফ্যাক্ট যখন আসলে সাকিব আল হাসান বলল যে সে আসলে 2023 ওয়ার্ল্ড কাপের পর আর ক্যাপ্টেন্সি করতে চায় না বা এরপরে ইনজুরিতে পড়ে গেল, তখন
অনেকগুলো নাম নিয়ে আলোচনা হয়েছে, যেমন লিটন কুমার দাস এই নামটা নিয়ে আলোচনা হয়েছে, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হয়েছে। মেহেদী হাসান মিরাজ ইনফ্যাক্ট টিমের ভাইস ক্যাপ্টেনও ছিলেন, এরপর তিনি দল থেকেই আসলে বাদ পড়ে গেল। তো লিটন কুমার দাসেরও পারফরমেন্সের যে অবস্থা, টি-20তে আসলে সত্যিকার অর্থে ক্যাপ্টেন এমন একজনকে করা উচিত যার ক্রিকেটটা টি-20 উপযোগী। ব্যাটিংয়ের ক্ষেত্রে যিনি আসলে টি-20 মেজাজে ব্যাট করে থাকেন, সেই ক্ষেত্রে এই টিমে একজনই আসলে রয়েছেন যার ব্যাটিংটা টি-20 উপযোগী। অন্তত পক্ষে বিপিএলে পরপর 2টো সিজনে তার ব্যাটিংটা দেখে মনে হয়েছে যে একজন প্রপার টি-20 ব্যাটার, বা যখন ইন্টারন্যাশনাল খেলছেন তখন আসলে ওইভাবেই ব্যাট করছেন। তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়, যিনি আসলে লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিতে পারেন বলে আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করে আমি বলবো, আমি যখন দেখেছি যে আমার পিছনে সাকিব আছে, আব্দুর রাজ্জাক আছে, দেখা যাচ্ছে যে আমি লং সময় খেলেছি বাংলাদেশে, তা এখন দেখা যাচ্ছে যে আমার তো বেটার আরও দিতে পারবো, তা আমি ইচ্ছা করে কিন্তু সরে গেছি। এখন ওরা যদি ওই ধরনের চিন্তা ভাবনা করে তাহলে দেখা যায় যে অনেক ভালো। তারপরে মনে করবো যে একটা প্লেয়ার এত আরামের জায়গা কেউ ছাড়তে চায় না, কারণ কি এত পয়সা কিন্তু মাশাল্লাহ এই ক্রিকেট ছেড়ে দিলে আর ভুলেও কামাতে পারবে না। তা এখন কেউ তো সরতে চায় না। তা আমি মনে করি এটা ম্যানেজমেন্টের চোখে পড়া উচিত, বিকজ এটা বাংলাদেশ টিম। এখানে বাংলাদেশ টিমটা কি, এটা দেশের মানুষের পতাকা না থাকে, এটা দেশের সাপোর্ট করে। আজকে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু সবাইকে সাপোর্ট করছে, আবার আজকে সবাইকে আবার অ্যাগেন্স্ট রেখেছে, বিকজ যে বাংলাদেশ টিমটাকে সাপোর্ট করে। কিন্তু এখানে কিন্তু কোনো প্লেয়ারের পার্সোনাল সাপোর্ট করে না। যেসব প্লেয়ারগুলো দেখেন আপনি আমাকে পছন্দ করেন কিন্তু আমি খারাপ, আপনি কিন্তু আজকে কথা বলতেছেন, বিকজ কেন আমি কিন্তু কথাটা তৈরি করেছি। তো সুতরাং এটা আমরা 2007 থেকে খেলছি, বাট আমাদের এখন পর্যন্ত কোনো ম্যাচ উইনার বা পাওয়ার ক্রিকেটার ওরকম আমরা প্রডিউস করতে পারিনি। কেন? বিকজ আমাদের ঘরোয়া ক্রিকেটে তো ওই রকম ক্রিকেট খেলা হয় না, এক্সেপ্ট বিপিএল বাদে। সো আমরা এই জায়গাটায় করতে গেলে আমাদের আরও অনেক নতুন নতুন ইনোভেটিভ চিন্তা করতে হবে। আমাদের ওডিআর পাশাপাশি টি-20টা মাস্ট খেলতেই হবে। সবথেকে বড় কথা, টি-20তে যারা রেগুলার খেলছে ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদের অন্তর্ভুক্তিটা থাকতে হবে। তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন জায়গায় খেলতে চায় বা খেলতে চায় না, ইনজুর থাকে, ওদেরকে আসলে পার্টিসিপেশনটা দরকার। এবং আরেকটা ব্যাপার হলো কি, এটাকে আরও বেশি আপনাকে মানে প্রতিদ্বন্দ্বিতা পূরণ করতে গেলে আমাদের পুরো ঢাকা আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছের যদি পরিচর্যা হয় তবে ফলের হবে না ক্ষয়। লিটন সৌম্যর ইম্পর্টেন্ট ওই দিনটির জন্য বিসিবি বসের মতো অপেক্ষায় ছিল পুরো দেশবাসী, কিন্তু ব্যাটে তাদের রান পাওয়া হয়ে উঠেছিল যেন সোনার হরিণ। ড্রপ ইন উইকেটে ব্যাটিং নিয়ে নেটেই যখন সাকিবদের অসহায় আত্মসমর্পণ, তাহলে ম্যাচে করবেনটা কি? শিষ্যদের এই দুরবস্থা নেটে কি খেয়াল করেননি ব্যাটিং গুরু, নাকি ড্রপ ইন উইকেট ছিল তার হোমওয়ার্কেরই বাইরে? গুরুজনেরা বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার। কিন্তু বাংলার ব্যাটিং গুরু কতবার শিষ্যদের দেখালেন, শেখালেন, তা নিয়ে আছে বিশাল শঙ্কা। একটা দলের টপ অর্ডার কিভাবে দলের চেহারা বদলে দিতে পারে তা চোখে আঙুল দিয়ে বুঝিয়েছে গুরবাজ জাদরানরা। তবে মুদ্রার উল্টো পিঠ বাংলার টপ অর্ডার। বড় মঞ্চে নামার আগে দলের টপ অর্ডারকে নিয়ে টপ নচ হোমওয়ার্কটা করেছিলেন তো ডেভিড। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছে তাই। দলীয় গড় রান সবে মাত্র 127, টেনে টুনে 150 কোটা পার হয়েছে একবার। মডার্ন ক্রিকেটের যুগে যা একদমই বেমানান। বিশ্বকাপে এভারেজ ওপেনিং পার্টনারশিপ 2.6। মার্কাটারি টি-20 ব্যাটিং এর যুগে হেম্প শিষ্যদের কি তবে শেখাচ্ছেন টেস্ট খেলা? ব্যাটসম্যানদের ফুটওয়ার্ক, শট সিলেকশন, হ্যান্ড পাওয়ার, টেকনিক। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপ শেষেই দেশে ফিরেছে টাইগাররা। তবে দেশে ফেরার পর এমন কিছু অ্যাকশন নিতে চলেছে বিসিবি। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত মিরাজকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারবে নাকি শান্তকে দিয়েই এভাবে চালিয়ে যাবে? অন্যদিকে হাতুড়ুর যেন ক্যাপ্টেন্সির দায়িত্ব শান্তকেই দিয়ে চালাতে চায়। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বিসিবি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? এ বিষয়ে আপনাদেরকে মতামত এবং সেই সাথে ফাহিম রহমান স্যারের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।